ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আজ আপনাদের জন্য রয়েছে WL ইউনিভার্স থেকে বিশ্বনাথ প্রথম ভাগ এই গল্পটি। কলমে মৃন্ময় মাহাতো, অর্থাৎ আমি। এই গল্পটি হলো এই ইউনিভার্সের দ্বিতীয় গল্পের প্রথম ভাগ, মোট 2টি ভাগে বিভক্ত। আজ আপনাদের জন্য রয়েছে প্রথম ভাগ, যেটাতে রয়েছে 4টে অধ্যায়। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্যে। এই গল্পে সংবেদনশীল কিছু বিষয় রয়েছে, যা 18 বছরের কম বয়সীদের জন্যে উপযুক্ত নাও হতে পারে। তাই শ্রোতাদের নিজস্ব বিচক্ষণতার উপর নির্ভর করে গল্পটি শোনার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গল্প। মা, আজ তোমার এই খোকা চোরটাকে ধরার জন্য জীবন মরণ এক করে দিয়েছিল, কিন্তু আমি সফল হতে পারিনি। মা মা আমার এই চাকুরি ভালো লাগছে না। একঘেয়ে চারিপাশ, সব সময় দায়িত্বভার। এর থেকে তোমার কোলে মাথা রেখে কিংবা তোমার দেওয়া বাড়ির সমস্ত কাজ আমি করে দিতে রাজি, কিন্তু মা গো, এইসব কাজ যেন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। ভালো লাগছে না মা, একদমই ভালো লাগছে না। এই বলে বিশ্বনাথ একটি হেলান চেয়ারে হেলান দিয়ে বসলো। আজ সে অনেক বড় অফিসার, তবুও এই দায়িত্বে যেন সে নিজেকে মানিয়ে নিতে পারছে না। একরকম বিরক্তি ভাব কাজ করেই চলেছে। চোখ বুজে চুপ হয়ে থাকলো সে। কিছু কিছু স্মৃতি ধরা দিল। ইসু, আর কতক্ষণ পা দাবিয়ে দিবি বাবা? যা না, আর দাবাতে হবে না পা, ঘুমাবি যা। তুমি ঘুমো মা, তুমি ঘুমোলে তোমার বিষয় ঘুমোতে যাবে। মাগো আমার মা, আমি তোমারই খোকা। তুমি আমার জননী, ভগবান তুমি মা। মনে আছে বিশু, তুই যখন খাওয়া নিয়ে চালাকি করতিস, খাবো না বলে দৌড়ে পালিয়ে যেতিস, আমি তোকে কতটা আদর করে আবার ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিতাম। হ্যাঁ মা, সব মনে আছে। মায়ের আদর, মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ। মায়ের আদর, মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ। তোমার কোলে আমার জীবন, মাগো আমার মা, আমি তোমারই খোকা। তুমি আমার জননী, ভগবান তুমি মা। চোখ মেলে তাকালো বিশ্বনাথ। প্রচণ্ড নিজের মাকে মনে পড়ছে তার। তবে নিজের দায়িত্বখানি যখনই তার মনে পড়ছে, তখনই যেন নিজের বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে তার। কলিং বেলটা বেজে উঠতেই বিশ্বনাথ গিয়ে দরজা খুলল। মহন্ত কিছু প্যাকেজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। এমন একটা জায়গায় ভাড়া বাড়ি ম্যানেজ করতে হয়েছিল তাকে, যে অঞ্চলটা অনেকটাই নিরালা হবে এবং শান্তিভাবে যেন সে থাকতে পারে। কিন্তু এতটাই যে একাকী জীবন কাটাতে হবে, এটা সে ভাবেনি। কি এত ভাবছেন স্যার? আরে ধরুন, বিরিয়ানি রয়েছে। ভাগ্যে ঝন্টু কাকুর স্টলটা ওপেন ছিল। সত্যি মহন্ত, তুমি আছো যে এই একাকী জীবনের সঙ্গী হিসেবে আমার পার্টনার হয়ে আমার সাহায্য করে যাচ্ছ। মহন্ত ভেতরে প্রবেশ করলো। বিশ্বনাথ দরজা লাগিয়ে বসলো চেয়ারে। মহন্তও বসলো। আর ভালো লাগছে না মহন্ত, এইসব কাজ টাজ। ভাবছি রিজাইন দিয়ে দেব। স্যার, চিন্তা করবেন না। আরে প্রথম প্রথম তো। আমার মায়ের কথা
খুব মনে পড়ছে। স্যার খাবেন? এই বলে প্যাকেজটা খুলে দুটো বিয়ার বোতল বের করতেই বিশ্বনাথ বলে উঠল, অল দি সিগারেট। আমি তো ভাবলাম এগুলো আপনি সব খেতে পারবেন। মাফ করবেন স্যার, আমি আপনার জুনিয়র, কিন্তু এইসবে জুনিয়র সিনিয়র অতটা বিচার করি না। আমার সামনে এসব খেও না, আমার সব পছন্দ না। আরে বাস, ক্ষমা করবেন স্যার, কিন্তু আপনিও তো দিনে 10টার উপরে সিগারেট টানেন। ভাবছি ছেড়ে দেবো। তা দিতেই পারেন, তবে নিজেকে শক্ত করে রাখাই তো আসল কাজ, তাই না স্যার? একটি খুনি বেরিয়েছে স্যার, আমাদের এখন মহলে ওটাকেই ধরার জন্য ডাক পড়েছে। সমস্ত বিভাগ পাল্টি মেরে দিচ্ছে। একটা চোরকে ঠিক মতো ধরতে পারে না, সে নাকি ওই মহাখুনিকে ধরবে। খুনিটির বিশেষত্ব কি জানেন? জানি না, ওসবের পাল্লাতে চড়াতে ভালো লাগছে না। পেট কেটে রক্ত দেওয়ালে নাম লিখে দিচ্ছে, ডান। বিশ্বনাথ অবাক হলো। এই প্রথমবার যেন সে বেশ কৌতূহলী হয়ে পড়েছে। তবে মেন্টাল নাকি? ওটাই তো মনে হচ্ছে। এই মেন্টালের কেস নিয়ে পড়তে চাই না, আমি কালকেই হোম টাউন পালাবো। স্যার একটু বুঝুন, আসলে আমাদের এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একতা হয়ে সবটা সামলাতে হবে। বিশ্বনাথ একটু চুপ থাকলো, তারপর মাথা নেড়ে বলে উঠল, আচ্ছা, দেখছি কি করা যায়। তবে শুনে রেখো মহন্ত, আমি একাই পুরো কেসটা মাথায় নিতে পারবো না। মহন্ত মাথা নেড়ে হ্যাঁ জানালো। বিশ্বনাথ বাইকে করে রাস্তায় যাচ্ছে। একদম সকালের সময় এটা। মহন্তকে বাড়ি থেকে তুলে আনার জন্যে তার এই পথ অতিক্রম। দুই পাশে জমি। হঠাৎ বিশ্বনাথের কানেতে কান্নার স্বর এসে ঠেকল। বিশ্বনাথ তৎক্ষণাৎ বাইক চালানো বন্ধ করে জমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এই এলাকাটা আপাতত নির্জন, এখনো মানুষেরা যাতায়াত শুরু করেনি। বিশ্বনাথ ভাবল, কে কান্না করছে? এই ভেবে আস্তে আস্তে বাইক থেকে নেমে জমির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর যে দৃশ্যটি তার চোখে পড়ল সেটা ব্যাখ্যা করার মতো নয়। বিশ্বনাথের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নিজের পুলিশ ইউনিফর্ম খুলে দৌড়ে গিয়ে মেয়েটার দেহটা ঢাকা দিল। মেয়েটা গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। বিশ্বনাথ বলতে থাকলো, ভয় পেও না বোন, ভয় পেও না, আর কোনো ভয় নেই। মেয়েটা একটু ভয়ের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বিশ্বনাথের দিকে, যেন তার চোখে এখন সকল পুরুষেই বিষাক্ত। মেয়েটার শরীর ক্ষত বিক্ষত। বিশ্বনাথ অন্য প্রান্তে মুখ ঘুরিয়ে দিল এবং জিপ নিয়ে আসার জন্যে এমার্জেন্সি কল লাগালো। কিছুক্ষণের মধ্যেই জিপ গাড়ি আসতেই মহিলা পুলিশ মেয়েটাকে সাবধানে গাড়িতে তুললেন। একজন পুলিশ এসে বিশ্বনাথকে একটি পুলিশ ইউনিফর্ম দিল, কিন্তু বিশ্বনাথ তখনও ছলো ছলো চোখে জিপের দিকে তাকিয়ে রয়েছে। এইরকম পরিস্থিতিতে এই প্রথম পড়েছে বিশ্বনাথ। কলকাতা শহরের বুকে এসব দেখে বিশ্বনাথের হৃৎপিণ্ডটি কেঁপে উঠল। বলে উঠল, মা, এসব কি হচ্ছে মা? নারী নির্যাতনের শিকার হয়ে চলেছে। বিকেলে একটি বেঞ্চে একাকী বসে রয়েছে সাধারণ পোশাকে বিশ্বনাথ। হঠাৎ দূরে সে দেখলো একটি লোককে কিছুজন কিল ঘুষি মেরেই চলেছে। বিশ্বনাথ আর চুপ করে বসে থাকতে পারল না, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বলে উঠল, কি করছেন আপনারা? মারছেন কেন ওনাকে? একটি লোফার টাইপ লোক দাঁতে ব্লেড কামড়ে রেখে বলতে থাকলো, তো তোর বাপের এলাকা নাকি বেটা? কি রে শালা, কথা বল। একজন বলল, ওর মা কেমনে এই পোলা পানে পাঠাইলো কে যায় না। বিশ্বনাথ এবার ওই লোকটির দিকে তাকিয়েই থাকলো রাগের দৃষ্টিতে। কি বে, জানিস একে মারার জন্য কত টাকা দেবে আমাদের বস? আমরা জানিস কার লোক? সূর্য নারায়ণ, বুঝে শুনে পাঙ্গা। চোয়ালে একটি ঘুষি মারল বিশ্বনাথ। লোকটি দূরে ঠিকরে গিয়ে পড়ল। সব লোকগুলো অবাক। যাকে ধরে মারছিল সেই লোকটি হাত জোড়ো করে ফেলল।
একটি লোক ঝাঁপিয়ে এসে মারতে যাবে অমনি বিশ্বনাথ তার গলায় চেপে দূরে ফেঁকে দিল। লোকটি সোজা গিয়ে ল্যাম্পপোস্টে আঘাত খেয়ে মাটিতে পড়ে গেল। বিশ্বনাথের চোখের দৃষ্টি শুধু সেই লোকটির দিকে। একসাথে কিছু জন মারতে আসতেই বিশ্বনাথ কাউকে ঘুষি, কাউকে কিল দিয়ে মুহূর্তের মধ্যেই দূরে ফেলে দিল। দূরের লোকটি তো পুরোই অবাক। লোকটি বলল, বিশ্বনাথ বলল, মাকে কেন মাঝে এনেছিলি? ভাবছিলাম দায়িত্ব থেকে বিদায় নেব, কিন্তু এখন মনে হচ্ছে তোদেরকে জব্দ করার জন্য একজন আইনি অফিসার অবশ্যই থাকা উচিত। লোকটি কাছে এসে বলল, বাবু, আপনি আমার রক্ষা করলেন, আপনাকে শুকরিয়া বাবু। জান, আমি এদের সব কটাকে জেলে বন্দি করে রাখবো, দেখবো এদের বাপ কত বড় ডন। একটি লোক কেঁপে কেঁপে বলল, তুই কে? বিশ্বনাথ পা ঝাঁকিয়ে চিৎকার করে বলল, আইপিএস অফিসার বিশ্বনাথ ব্যানার্জি, ডিউটি ফর কলকাতা। সব লোকগুলো অবাক ভাবে তাকিয়ে থাকলো। কেউ কেউ আবার একে অন্যের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। বিশ্বনাথ বলে উঠল, কোথাও যাব না আমি। আমি বুঝতে পেরেছি আমি নিজের অস্তিত্ব। আমি বুঝতে পেরেছি এবার আমার কর্তব্য। শহরের বুকেই ঘোরাফেরা করে চলেছে হাজার খুনির দল। এবার বিশ্বনাথ করবে তোদের জীবন ধারণ দুর্বল। হাসপাতালের বেডে খুব ছটফট করছে মেয়েটা। তার চোখ এখন কাউকে দেখতে চায় না। চলে যাও, সবাই চলে যাও এখান থেকে। একটি নার্স বলে উঠল, দয়া করে এরকম করবেন না, আমাদের আপনাকে ট্রিটমেন্ট করা খুবই প্রয়োজন। চাই না কাউকে, দূরে যাও সবাই। এই বলে কাঁদতে থাকলো মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে। ঠিক সেই সময় বিশ্বনাথ প্রবেশ করলো। উদাস ভাবে তাকালো মেয়েটার দিকে। সে মেয়েটি বিশ্বনাথের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে গেল। নার্স মহিলাগুলো অবাক। দাদা, দাদা আপনি এসেছেন? বিশ্বনাথ আস্তে আস্তে এসে মেয়েটির একটু দূরে চেয়ারে বসলো। ও আমার বিশ্বনাথের চোখ ছলছল হয়ে গেল। বলে উঠল, কিচ্ছু ভয় নেই আর বোন, বলো আস্তে আস্তে পুরো ঘটনাটা। মেয়েটি ঘেমে গিয়েছে, তবুও বলতে থাকলো, আমার নাম নাসিয়া বেগম। আমি আর আমার ভাই শুধু থাকতাম। আমাদের ছোটতেই বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। খুব কষ্টে মানুষ হয়েছিলাম আমরা। লোকের বাড়িতে কাজ করতে যেত আমার দাদা, কিন্তু একদিন দাদা হারিয়ে গেল আর তার কোনো খবর পাওয়া যায়নি। বিশ্বনাথ চুপ হয়ে এক মনে শুনতে থাকলো। আমি একটা কর্মস্থানে জড়িত হয়ে কাজ চালিয়ে যেতে থাকি। নিজের বাড়ি থেকে কলকাতা যাতায়াত। আমি প্রচন্ড শক্ত একটা মেয়ে, বিশ্বাস করুন দাদা। কিন্তু যেটা ঘটলো কাল রাতে, ওটা বলার ভাষা নেই। ঘৃণ্য ঘটনা। রাস্তায় আসার সময় একজন হাত দেখায়, যেন সেই ব্যক্তি সাহায্য চাইছে। আমি স্কুটি থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করি, কিন্তু তারপর তার যে পশুর মতো ব্যবহার, সেটা বলার ব্যাখ্যা নেই। মুখ চেপে জমির দিকে নিয়ে যায় এবং একটি ঝোপে রেখে আমার হাত দুটো পা দুটো বেঁধে দেয়। আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম আমার স্কুটিটি সে খুব সাবধানে একটি পোলে ঢুকিয়ে দেয়, যেন কেউ দেখতে না পায়। তারপর বিশ্বনাথ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, বলো বোন, আমি সাথে আছি। নার্সগুলো উদাস ভাবে তাকিয়ে থাকলো। নির্মম ভাবে পশুর মতো। আমি আর বলতে পারছি না দাদা। তবে হ্যাঁ, সে একটা মেন্টাল ছিল। আমাকে চাইলে সে মেরে দিতে পারতো, কিন্তু মারলো না, বরং সে নাচছিল খুব। এরকম অবস্থায় তো একটু হলেও ভয় পাওয়ার কথা, কিন্তু সে
একটাই কথা বলেছিল, আমি হলাম অ্যালেক্স। যা গিয়ে বলে দে পুলিশগুলোকে। সে কিরকম ছিল দেখতে? রোগা ছিল, কিন্তু শরীরে ছিল পশুর মতো শক্তি। মুখ দেখতে পাইনি দাদা। কালো একটা মাস্ক ছিল, কালো কোট, কালো শার্ট, পুরো ড্রেস কালো ছিল। বিশ্বনাথ দূরে দাঁড়িয়ে থাকা একটি মহিলা পুলিশকে মাথা নেড়ে সংকেত জানালো। মহিলা পুলিশটি বিশ্বনাথের সামনে এসে বলল, ঠিক আছে স্যার, আমি বাকি তথ্যগুলো সংগ্রহ করে নেব। বিশ্বনাথের দিকে এক দৃষ্টিতে মেয়েটা তাকিয়ে রয়েছে। বিশ্বনাথ সেটা লক্ষ্য করল। চোখের কোণা হতে জল পড়েই যাচ্ছে। বিশ্বনাথ বলে উঠল, কথা দিচ্ছি বোন, আমি ওই পাপীকে ছাড়বো না। তার উচিত দণ্ড আমি দেব। এই দাদার উপর ভরসা রেখো। মেয়েটি কেঁদে কেঁদে মাথা নেড়ে হ্যাঁ জানালো। হ্যাঁ, ভরসা আছে দাদা। বিশ্বনাথ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুলিশ স্টেশনে এবার কি করবেন স্যার? আমরা তো কিচ্ছু জানি না ওই খুনি কিভাবে টার্গেট পূরণ করছে। সেই মেয়েকেও টার্গেট বানায়, আবার পুরুষকেও। পুরুষকে সে একেবারে মেরে ফেলে, আবার মেয়েকে ছেড়ে দেয়। বিষয়টা এককেন্দ্রিক, অর্থাৎ আমাদের সেই সমস্ত লোকেদের বাড়িতে যেতে হবে যাদের খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, এটা বুদ্ধিমানের কাজ হবে। রঘু, ফাইলটা দাও। একটি পুলিশ এসে ফাইলটি বিশ্বনাথের হাতে ধরিয়ে দিল। বিশ্বনাথ ফাইলটি খুলে দীর্ঘক্ষণ নিরীক্ষণ করার পর বলে উঠল, শামীম হোসেন, বিমল তালুকদার, রঞ্জিত বিশ্বাস, রাজ কর্মকার, এই চারজনকে হত্যা করা হয়েছে। একইভাবে খুন করা হয়েছে। আর মেয়েদের দিক দিয়ে বিচার করলে একটা মেয়েই শিকার হয়েছে, মানে মহন্ত। আমাদের শেষ মার্ডার রাজ কর্মকারের বাড়ি যেতে হবে। কিন্তু লাস্ট মার্ডারের বাড়ি কেন স্যার? ফার্স্ট সেকেন্ড এদের কেন নয়? বিষয়টা গভীরভাবে ভাবো মহন্ত। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটি মার্ডার করার পর খুনি তৃতীয় মার্ডারের পর ব্রেক নিয়েছে। খুনগুলোর ব্যবধান 3 দিন অন্তর। লাস্ট মার্ডার করার পর 3 দিন পর খুনির শিকার হয় একটি মেয়ে। আর আজ হলো 4র্থ দিন, খুনি এখনো একটাও মার্ডার করেনি। অর্থাৎ সে জেনে বুঝে মেয়েটিকে আমাদের সংকেত হিসেবে পাঠিয়েছে, যাতে আমরা পদক্ষেপ নিই। বড্ড চালাক সে মহন্ত, এবং টম অ্যান্ড জেরির মতো খেলা খেলতে চাইছে। চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের সে। আপনিও তো কম কিছু নন স্যার, এতটা ভালোভাবে সবকিছু ভেবে নিলেন, স্যালুট আপনাকে। একটি পুলিশ, স্যার খুবই বুদ্ধিমান, এত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে সবটা ভেবে নিলেন। এই 3 দিনের ব্যবধান, কিছু তো একটা ব্যাপার আছে মহন্ত। চলো, ওনার বাড়ি গিয়ে জানা যাবে। বাইকে করে যেতে থাকলো তারা। মহন্ত বাইক চালাচ্ছে, বিশ্বনাথ পেছনের সিটে বসে রয়েছে। প্রকৃতি যেন আজ রুদ্ধ। কালো মেঘে ছেয়ে গিয়েছে চারিপাশ। ঠোপা ঠোপা আকারে বৃষ্টি শুরু হয়েছে। স্যার আপনাকে বদল বদল লাগছে খুব। খুনিটিকে ধরায় মরিয়া হয়ে পড়েছেন। তা তো করতেই হবে মহন্ত, কারণ ও যে বিশ্বনাথের কাছে পড়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা, বোন। বুঝতে পারছি স্যার, তার শাস্তি পাওয়া অত্যন্ত দরকার। বিশ্বনাথ চুপ হয়ে থাকলো। এক বড় দায়িত্বভার এখন তার কাঁধেতে রয়েছে। গেটের কাছে এসে বাইক থামালো মহন্ত। এটাই রাজ কর্মকারের বাড়ি। বিশ্বনাথ গেটের সামনে গিয়ে বলে উঠল, কেউ আছেন? আছেন কেউ? একটি বৃদ্ধা আস্তে আস্তে বেরিয়ে এলো। শরীরে যেন অধিক শক্তি নেই তার। বিশ্বনাথ, রাজ কর্মকার, আপনার কে হন? বৃদ্ধা নিজেকে যেন শক্ত করলো। চোখে অশ্রু এসে যাওয়ার অতিক্রম। তবু সে নিজেকে শক্ত করে বলে উঠল, মহন্ত বিশ্বনাথের কাছে এসে দাঁড়ালো।
বিশ্বনাথ। কিছু জরুরি কথা রয়েছে, আসতে পারি? আচ্ছা, চলুন, ভেতরে গিয়ে কথা হবে। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো বিশ্বনাথ এবং মহন্ত। ভেতরে রুমে গিয়ে চেয়ারে বসলো বিশ্বনাথ এবং মহন্ত। আমি হলাম আইপিএস অফিসার বিশ্বনাথ ব্যানার্জি, আর ইনি হলেন মহন্ত। নমস্কার। বৃদ্ধা হাত জোড়ো করে বলল, নমস্কার। তা সেদিন কি হয়েছিল একটু বর্ণনা করবেন? বৃদ্ধা টেবিলে থাকা 2 গ্লাস চা নিয়ে এনে বিশ্বনাথ এবং মহন্তের হাতে দিল। সেদিন হয়েছিল এক কাণ্ড। চা খান আপনারা। মহন্ত চায়ের কাপে এক চুমুক দিল, বিশ্বনাথও দিল। রাজের পেটে ছুরি দিয়ে চিরে দেওয়া হয় আর রক্তের দেওয়ালে নাম লিখে দেওয়া হয়। কি নাম জানেন? রাজ কর্মকার, ডান। মহন্ত আর এক চুমুক দিতে যাবেই অমনি বিশ্বনাথ বলে উঠল, সাবধান মহন্ত, এই কোনো বৃদ্ধা মহিলা নয়, এই সেই খুনি। মহন্তের মাথাটা ঘুরে উঠল। কি হচ্ছে স্যার এটা? ঝাপসা দেখতে পেল সে। ঠিকই চিনতে পেরেছিস দেখছি। মানতে হবে বিশ্বনাথ, তুই যোগ্য একজন চালাক অফিসার। এত তাড়াতাড়ি আমায় চিনে নিলি, কিন্তু পারলি না আমায় ধরতে। তোদের চায়ে যে আমি পাওয়ারের ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছি। আর শুনে রাখ, এর পরে টার্গেট দীপক বর্মা। পারলে বাঁচা ওকে। টাটা। মহন্ত চেয়ার থেকে মাটিতে পড়ে গেল। বিশ্বনাথ লাফিয়ে ধরতে এসেও শক্তি হারিয়ে ফেলল এবং মাটিতে পড়ে গেল। ঝাপসা হয়ে আসছে তার 2 চোখ। চোখ বুজে নিল বিশ্বনাথ। নকল চুল খুলে দিল ব্যক্তিটি। বলে উঠল, আহারে বেচারা দুই পুলিশ, কত ধরার চেষ্টা করে, কিন্তু জানিস না তোরা, আমার প্ল্যানে যারা যারা বাধা হয়ে আসবে তাদের সবকটাকে আমি মেরে ফেলবো। তোদেরকেও মেরে দেব। আর একবার আমার পথে বাধা হয়ে এলেই তোরা খাল্লাস, খতম। এই বলে একবার নেচে নিল ব্যক্তিটি। তারপর মহন্তের গলার কাছে একটি ছুরি নিয়ে গিয়ে বলে উঠল, মনে হচ্ছে একে এক্ষুনি টপকে দিই, কিন্তু না, সুযোগ দিলাম। যা বেঁচে থাক, যা 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 বেঁচে থাক, আর আমার পথে বাধা হয়ে আসিস না। পোশাক বদলে চলে গেল সেই লোকটি। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন WL ইউনিভার্স থেকে বিশ্বনাথ গল্পের প্রথম ভাগ। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই গল্পটির দ্বিতীয় ভাগ। চরিত্রগুলির ভয়েস দিয়েছেন উদিত পাত্র, দেবদুলাল মুখার্জি, সাইদা সান্তা, সুস্মিতা পাল, অঙ্কিতা ডাঙ্গর, সুস্মিতা পাউল, পুলকেশ মাহাতো আর আমি। কথকের কণ্ঠে আমি মৃন্ময় মাহাতো। পরিচালনায় আমি মৃন্ময় মাহাতো।